হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। ভুল থেকে ভালোবাসা গল্পের শেষ অংশ। বাসার ভেতরে যেতেই ফাহিম টেবিলে বসা থেকে বলে উঠল, কি ভাইয়া, এত সকাল সকাল কই যাওয়া হয়েছিল? এই তো ফাহিম, একটু ব্যাংকে যাওয়া হয়েছিল। কিন্তু ভাইয়া, আজকাল আমি একটা বিষয় বুঝলাম না, আপনার চোখ সব সময় কি লাল থাকে? দেখে মনে হচ্ছে যেন অনেক কান্না করেছেন। বিষয়টা কি ভাই? আমি চোখে হাত দিয়ে বললাম, না ফাহিম, তেমন কিছু না, এই একটু সমস্যা হয়েছে আর কি। এই বলে যে উপরে যাব, পেছন থেকে মায়া বলল দাঁড়াতে। আমি আর সামনে গেলাম না। মায়ার কাছে গিয়ে বললাম, কিছু বলবে কি মায়া? মায়া সোফা থেকে ধীরে ধীরে উঠল, আর উঠেই ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় বসিয়ে দিল। ফাহিম একটু জোরে বলে উঠল, মায়া, তোর মাথা খারাপ হয়ে গেছে, ভাইয়াকে থাপ্পড় মেরে দিলি। ফাহিমের কথা শুনে মায়ার বাবা মা নিচে চলে আসলো। আমি গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। মায়া আমাকে এভাবে চড় দিবে আমি কখনো ভাবি নাই। মায়ার বাবা মা এসে যেই শুনলো মায়া আমাকে চড় দিয়েছে, অমনি মায়ার বাবা মায়ের গালে যেই হাত তুলতে যাবে, আমি মায়ার বাবার হাত ধরে বললাম, আঙ্কেল, ওকে মারবেন না, হয়তো কোনো একটা ভুল করেছি আমি, এই জন্য। মায়া মায়া আমাকে থামিয়ে দিয়ে কান্না করতে করতে বলল, হে বাবা, মারো আমাকে। আমি কেন ভাইয়াকে মেরেছি জানতে চাইবে না একবার? জানো বাবা, ভালোবেসে শুনেছি মানুষ অন্ধ হয়, সেটা আজকে নিজ চোখে দেখলাম। আমার দিকে মায়া তাকিয়ে বলল, বাবা, এই ছেলে কি করেছে জানো? একটা মেয়েকে ভালোবেসে বারবার মরতে বসেছে, আর আজকে সেই ভালোবাসার কাছে ওর দুইটি চোখ বিক্রি করে দিতে এসেছে। একবার ওকে জিজ্ঞেস করো তো, ওর জীবনের কোনো দাম নাই নাকি? ভালোবাসবে সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে নিজের জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করতে হবে? এই ভালোবাসার কোনো অর্থ আছে? জানে যে ওই মেয়েকেও পাবে না, তারপরেও কেন ওর পেছনে পড়ে আছে? একবার জিজ্ঞেস করো তো ওকে। মায়ার বাবা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, কিছুই তো বুঝলাম না মায়া আমি। ফাহিমার মায়া মিলে সব কিছু বলতে লাগলো ওর বাবা মাকে আমার বিষয়ে। তবে একটা বিষয় চিন্তা করে আমি অবাক হয়ে গেছি, মায়া কিভাবে জেনে গেল আমি রিয়াকে আমার চোখ দিয়ে দিব? এটা তো আমার মাথায় আসছে না। ডাক্তার আর আমার একান্ত বিষয় ছিল এটা, কিন্তু মায়া জানলো কিভাবে? সব শুনে মায়ার বাবা বলল, বাবা, এইদিকে আসো। আঙ্কেলের কাছে যেতেই উনি আমাকে সোফায় বসতে বললেন। আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমিও ভালোবেসে বিয়ে করেছি বাবা, আমি জানি এই ভালোবাসার গভীরতা কেমন। তবে তোমাকে একটা কথা বলবো। আমি মাথা নিচু করে বললাম, জি আঙ্কেল, বলেন। তুমি জানো ওর বিয়ে অন্য কারো সাথে হয়ে যাবে, এরপরও কেন ওর পেছনে পড়ে আছো? জীবনকে কি এভাবে শেষ করে দিতে চাও? এই জীবনে কি কোনো মূল্য নেই তোমার কাছে? এখনো অনেক পথ চলার বাকি আছে বাবা, একটু চিন্তা করে দেখো। মায়াও সাথে বলে উঠল, হুঁ বাবা, আমি তোকে এটাই বোঝাতে চাইছি। আঙ্কেল, এই বিষয়ে প্লিজ আমাকে প্রশ্ন করবেন না, আমি ওর উত্তর দিতে পারবো না। শুধু আমি এতটুকুই জানি, আমি রিয়াকে অনেক ভালোবাসি, আর আমি থাকতে ওর কিছু হতে দিতে পারি না, আর হতে দিব না। আঙ্কেল আমার মাথায় হাত দিয়ে বলল, যেটা তোমার মার্জি সেটা করো, তোমার এখন বোঝার বয়স হয়েছে, তাই আমি তোমাকে কিছু বলবো না। আর একটা কথা ছিল আঙ্কেল আপনার সাথে। বলো বাবা। আমি যদি মায়াকে কোনো চাকরি দেই, মায়া সেই চাকরি করবে।
মায়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই আবার কি চাকরি দিবি আমাকে? মায়া, এই পৃথিবীতে আমার আপন বলতে যারা ছিল তারা সবাই আমার সাথে বেইমানি করেছে। বেঁচে থাকতেও আজ আমি মৃত। একমাত্র যাকে আপন ভাবতাম সে আমাকে বিদায় দিয়ে দিয়েছে। তবে আমি তো এখনো ওকে ভালোবাসি। যখন আমার চোখ থাকবে না রিয়াকে আমার চোখ দিয়ে, যখন আমি অন্ধ হয়ে যাব, তখন তো আমি আর একা চলতে পারবো না। কয়েকদিন তুই একটু আমার পাশে থাকবি, পরে আস্তে আস্তে একা চলা শিখে যাব। চিন্তা করিস না, বেতন ভালো দিব। মায়া চোখ গরম করে বলল, ফার্মে যা, কামিনে খাইয়েকে হিন্দি মেরে দিলাম, বুঝে নেবেন কেমন? আঙ্কেল ধমক দিয়ে বলল, মায়া তুই চুপ কর। আর বাবা তুমি ভেতরে যাও, জীবনটা তোমার তাই বলছি, এখনো সময় আছে, ভালো করে চিন্তা করো। একজন গেলে আরেকজন পাবে, কিন্তু তোমার শরীর থেকে যে কোনো একটা অঙ্গ হারিয়ে গেলে সেটা আর পাবে না। আমি আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে উপরে চলে এলাম, কারণ তিনি আমাকে যতটুকু সম্ভব বুঝ দিয়েছেন। আজকে আমাকে সবাই বুঝ দিচ্ছে। কেউ চায় না আমি রিয়াকে আমার এই চোখ দিয়ে দেই, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, ও কষ্টে থাক সেটা আমি দেখতে পারবো না। কেউ হয়তো এখন আমার মনের কথা বুঝবে না। হঠাৎ মায়ার ভাইম আমার রুমে ঢুকলো। শুয়েছিলাম, ওদের দেখে বসে গেলাম। মায়া ও ঠোঁট নেড়ে বলল, লাদেন ভাই, আমি তোমার ছোট বোনের মতো না। হঠাৎ এই প্রশ্ন? না, যা বলছি তাই বলো। কেন? তাহলে আমার কথা শোনো। আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কোনো মেয়ের সাথে তোমার বিয়ে দিব। শুধু রিয়ার কথা তুমি ভুলে যাও। মায়া, তোমার বয়সটা অল্প, তাই এত কিছু বুঝবে না। যাও গিয়ে পড়াশোনা করো, আমার চিন্তা আমাকে করতে দাও কেমন? মনটা চাইছে এখন নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি। কাকে কি বুঝাই? ফাহিম চুপচাপ আমাদের কথা শুনে বলল, মায়া চল এখান থেকে। ভাইয়া পাগল হয়ে গেছে, বুঝি না এই মেয়ের ভেতরে কি এমন পেয়েছে। এটা বলতেই মায়া আর কিছু বলল না, হয়তো আমাকে কিছু বলতে এসেছিল। আমি আর কিছু চিন্তা করলাম না, চুপচাপ ঘুমিয়ে গেলাম। যা হবে সকালে দেখা যাবে। দেখতে দেখতে বিকাল 2টার বেশি বেজে গেল। রেডি হয়ে রুম থেকে বের হলাম। নিচে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে। মায়ার বাবা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি যাবেই? জি আঙ্কেল, আমার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হবে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। আমার পেছনে পেছনে মায়াও আসছে। একটা রিক্সা নিয়ে বসতেই মায়া এসে আমার পাশে বসলো। মায়াকে দেখে বললাম, কি ব্যাপার মায়া, তুমি আবার কোথায় যাবে? মায়া চোখ গরম করে বলল, চুপচাপ বসে থাকো এখানে, আর একটা কথা বললে এই রিক্সা থেকে ফেলে দিব। আমি বুঝে গেছি এই মেয়ে কেঁপে গেছে অনেক। তবে রিক্সা যত সামনে যাচ্ছে বুকের ভেতরের ভয়টা যেন বেড়েই যাচ্ছে। মনের ভেতরে একটা অজানা ভয় হওয়া শুরু করেছে। মায়া আমার হাত ধরে বলল, মরতে আর যাচ্ছ না, তাই এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। কত করে বোঝালাম, তাও বুঝলো না। এই মেয়েকে যদি আমি একদিন সামনে পাই না, তাহলে সত্যি সত্যি খুন করে ফেলবো একদম। মায়া, তোমার মুখটা একটু বন্ধ করে বসো তো, আমার এমনিই ভালো লাগছে না। মনের ভেতরে অজানা একটা ভয় কাজ করছে। ভাই, তোর মন যা চায় তাই কর। কেন যে আমি তোর সাথে আসতে গেলাম ধুর। রিক্সার ভাড়া মিটিয়ে হাসপাতালের সামনে গেলাম। ডাক্তারের কেবিনে গিয়ে দেখি ডাক্তার নেই। এখনো 10 মিনিট সময় আছে আমার হাতে, কিন্তু ডাক্তার কই গেল? এই তো এসে গেছে।
ডাক্তার আমাকে দেখেই একটা হাসি দিয়ে চেয়ারে বসতে বসতে বলল, তাহলে তুমি তৈরি আছো তো? আমি সব সময় তৈরি আছি ওর জন্য। বলছি না আমি বেঁচে থাকতে ওর কিছু হতে পারে না। খুব ক্ষুদ্র দৃষ্টিতে ডাক্তার আমার দিকে একবার তাকিয়ে দেখলো, কলম দিয়ে কাগজের ওপর কে জানি লিখলো। আমার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, আমি কে? আমাকে তুমি চিনো? ক্যান্সার। এখানে চিনার কি আছে? আপনার কাজ আপনি করবেন, এতে চিনার কি আছে? তোমার সাথের মেয়েটাকে চিনলাম না। মায়াকে দেখিয়ে বললাম, আরে ও তো আমার ছোট বোন হয়। তোমার আপন ছোট বোন না স্যার, তবে কোনো একভাবে বোন হয়। ভালোবাসার কাছে নিজেকে কি এভাবে বিক্রি করে দিবে? কালকে তো আপনাকে সব বুঝিয়ে বলেছি, তাই আর নতুন করে কিছু বলে সময় নষ্ট করতে চাই না। না জানি রিয়ার কতটা কষ্ট হচ্ছে। সত্যি তোমার মতো ছেলে আমাদের বাড়ির জামাই হবে, সেটা আমাদের ভাগ্যের বিষয়। এমন একটা লক্ষ্মী ছেলে রেখে ওরা কিভাবে অন্য কারো সাথে মেয়ে বিয়ে দেয়? ছি ছি, এখন তো ওদের ওপর আমার ঘৃণা হচ্ছে। ডাক্তারের কথার আগাগোড়া না বুঝে বললাম, বুঝলাম না স্যার আপনার কথা। ডাক্তার রমেশ হাসতে হাসতে বলল, বুঝিয়ে বলছি, কই মা এখানে আসতো একটু। এটা বলতেই পাখি দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। পরে ওর মাথায় ব্যান্ডেজ করা। পাখি ভেতরে আসতে আসতে বলল, আরে চাচা, শেষ পর্যন্ত আমাকে এখানে নিয়ে আসলেন। আমার বুঝি কষ্ট হয়নি এখানে আসতে? আমি তোতলাতে তোতলাতে বললাম, চাচা মানে? আর ডাক্তার আমি বলছি, এটা আপনি আর শুধু আমি জানবো। কিন্তু এই পাখিকে বলেছেন কেন? ও তো সবাইকে। ডাক্তার আমাকে থামিয়ে বলল, বলে দিবে তাই তো। তবে শোনো, আমি নিজেই কালকে সবাইকে বলে দিয়েছি তোমার কথা। আর আমি রিয়ার বড় চাচা, আমার ভাতিজিকে এতটা পরিমাণের ভালোবাসো যেহেতু, তাহলে এভাবে লুকিয়ে থাকো কেন? ভুল তো মানুষেরই হয়। আমাদের বলতে আমরা কি গার্ডিয়ান ছিলাম না? আর সেই সব কথা বাদ দাও, এখন আমার সাথে চলো। তোমার চোখ দিতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তবে 2 মাস পর রিয়ার চোখ চেঞ্জ করা হবে। মাথায় অনেক বড় আঘাত পেয়েছে সে, এজন্য। আর তোমাকে আমার অনেক ভালো লেগেছে। কেন জানো? কালকে তুমি যেইভাবে বলেছো না আমাকে রিয়ার কথা, আর তুমি জানো আমার ভাতিজির বিয়ে অন্য কারো সাথে হয়ে যাবে। এরপরেও এই ভালোবাসার টানে তোমার চোখ দিতে দিতে চাইছো আমার ভাতিজির জন্য। তোমার থেকে আর কোনো বেস্ট ছেলে হবে না। পাখির কাছ থেকেও আমি তোমার বিষয়ে সব শুনেছি। আমি যেন এখন আর নিজের মাঝে নেই। কাকে কি বলছি আমি? শেষমেশ রিয়ার চাচাকেই সব বলে দিলাম। না না, এখানে আর বেশি সময় থাকা যাবে না। রিয়ার তো আমার কাছে একটু সুখ চাইছিল, যেন আমি ওর সামনে থেকে চলে যাই। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, যেই পা বাড়াবো তখনই পাখি আমার হাত ধরে বলল, আর কত পালিয়ে বেড়াবেন? এখন সময় এসেছে, নিজেকে প্রকাশ করুন। আপনি চলে গেলে আমার আপুর খেয়াল কে রাখবে? আপনি গেলে আপুকে এভাবে আড়াল থেকে ভালোবাসবে কখনো কি? এখনই কি চলে যাবেন? মায়া আমার কানের কাছে মুখ এনে বলল, ভাইয়া এখানেও সময়, নিজেকে কাজে লাগাও। পাখির হাত ছাড়িয়ে বললাম, পাখি আমি চাই না রিয়া আমার জন্য কষ্ট পাক। আমি তোর সুখের জন্যই সব করছিলাম, কিন্তু ও বুঝলো না।
আর আমি জানতাম না এই ডাক্তার তোমার চাচা হয়। আসি, ভালো থাকো। এভাবে আর কত পালিয়ে বেড়াবে লাদেন? একসাথে সবাই ভেতরে ঢুকলো, আর রাসেল ভাই সামনে সেই কথাটা বলল। আম্মু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমাদের ভুল হয়ে গেছে, আমি তো তোর ভালোর জন্য এসব করেছি। সত্যি কথা বললে তুই কষ্ট পাবি, তাই এসব বলেছি। এই জন্য তুই কি আমাদের ছেড়ে চলে যাবি? পাখি সবার মাঝে বলে উঠল, আর কত কষ্ট দেবেন সবাই ভাইয়াকে? সেই দিন রিয়া আপু ভাইয়াকে বিদায় দিয়ে দিয়েছেন, আজকে আপনারা দিয়ে দেন। একটা মেয়েকে ভালোবেসে ভাইয়া নিজের জীবনের সব কিছু হারিয়ে ফেলেছে। পাখি আমার কাছে এসে আমার হাত ধরে বলল, চলেন, আপনি আমার সাথে। এর থেকেও ভালো কোনো মেয়ের সাথে আপনার বিয়ে দিব। আমি সব সময় আপনার পক্ষে আছি ভাইয়া। রাসেল ভাই আমার হাত ধরে কান্নার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দাও লাদেন, আমি অনেক বড় ভুল করেছি তোমার সাথে। আমি ভাবতেও পারিনি তুমি আমার বোনকে এতটা পরিমাণে ভালোবাসো। কালকে চাচা যদি কিছু না বলতো তাহলে তো আমরা কিছুই জানতাম না। অনেক হয়েছে, আর না, তোমার সাথে আমার বোনের বিয়ে হবে। আর কষ্ট দিতে চাই না তোমাকে। আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, অনেক বড় হয়ে গেছিস না? আমাদের অনুমতি নেওয়ার দরকার ছিল না একবার? রিয়া বলছে দেখেই তুই চলে যাবি? আমাকে একবার বলতে, আমি কি মরে গেছিলাম? সবার কথা শুনে আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কি বলবো, বলার কোনো ভাষাই পাচ্ছি না। এভাবে যে সবার সামনে ধরা পড়ব এটা ভাবতেও পারিনি। আসলেই সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি সবার থেকে পালিয়ে বেড়াই। কি করব? কাছের মানুষ যদি কষ্ট দেয় তখন তো বেঁচে থাকার ইচ্ছাটা মরে যায়। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করিস না ভাই। রিয়া এখন নিজের ভুল বুঝতে পেরেছে। সেই দিন ওর আগে তোর সাথে এই কথা বলেছে, আর তুই তাই বলে রাগ করে চলে যাবি? দেখ সবাই তোর জন্য কেমন কষ্ট পাচ্ছে। আরেকবার শুধু এমন করিস, যা রিয়া তোর জন্য অপেক্ষা করছে, দেখা কর গিয়ে। আর তোর চোখ দিতে হবে না, পাগলা ছেলে। ভালোবাসার জন্য সব দিয়ে দিতেও রাজি, এই না হলে খাঁটি ভালোবাসা। ডাক্তার রমেশ বলল, আমার জীবনের নিজের চোখে দেখা সবচেয়ে সুন্দর ভালোবাসা এটা। সত্যি ভালোবাসা সুন্দর, যদি সেটা ভালোবাসার মতো হয়। আজকের ভিতরে তোমার আর রিয়ার বিয়ে হবে, আমি কথা দিচ্ছি। আর এখানে যে বাধা দিবে তাকে আমি নিজ হাতে গুলি করব। হয় সে সেনাবাহিনীর মেজর হোক, হয় সে পুলিশ। এই বিয়ে আজকে হবে, দেখি কার বুকের পাটা আছে এই বিয়ে ঠেকায়। রাসেলের মাঝে বলে উঠল, কিন্তু চাচা ও তো এখনো অসুস্থ। ডাক্তার ধমক দিয়ে বলল, চুপ কর, তোদের কারণে আজকে একটা ছেলে মরে যেতে বসছে। লজ্জা করে না তোদের? আমি না থাকলে আজকে তো সত্যি সত্যিও নিজের চোখ দিয়ে দিত। রাসেল আবার দ্বিতীয়বার আমার হাত ধরে বলল, লাদেন আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দাও। আমি রাসেল ভাইয়ের হাত সরিয়ে বললাম, আরে না ভাইয়া, মাপ চাইতে হবে না, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করবেন। সবাই একসাথে বলল, কিন্তু কেন? ওই বলছি না, আমি রিয়াকে কখনো কষ্টের মাঝে দেখতে পারবো না। যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন আমার উদ্দেশ্য ছিল রিয়ার মুখে একটু হাসি ফোটানো। হয়তো ওকে আমি পাবো না, তবে কোনো সমস্যা নেই আমার। কিন্তু রিয়া সেই দিন আমাকে বলেছে, ওর সামনে যেন আমি আর না আসি, তাহলেও সুখে থাকবে।
আমিও সেটাই চাই। সাইমনকে বিয়ে করেও সুখে থাক, এটাই আমি চাই। রাসেল সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি তোমার মতো ছেলে আমার বোনের জামাই হবে, এটা ওর ভাগ্যের বিষয়। লাদেন, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমার চাচা রিয়ার সাথে তোমার বিষয়ে কথা বলেছে, সে খুব কান্না করেছে তোমার কথা শুনে। ও ভাবতেও পারেনি তুমি ওকে এতটা পরিমাণে ভালোবাসো। সেই দিন তো ও রাগ করে এই কথা বলেছে, তাই বলে তুমি চলে যাবে? ডাক্তার রমেশ আমার কাছে এসে বলল, হুঁ বাবা, রিয়ার সাথে আমার কথা হয়েছে, ও খুব কান্না করেছে তোমার জন্য। প্লিজ বাবা, সব কিছু ভুলে আমাদের মেয়ের কাছে যাও। আম্মু আমার হাত ধরে বলল, বাবা সব ভুলে যা, তুইও তো রিয়াকে ভালোবাসিস, যা ওর কাছে যা, আর কষ্ট করতে হবে না তোকে। আমি ধপ করে ফ্লোরের উপর নিচে বসে গেলাম। চোখ দিয়ে এখন আমার পানি পড়ছে, মনকে আমি কোনোভাবেই যেন বুঝতে পারছি না। মানুষ সত্যি বলে, সত্যিকারের ভালোবাসার জয় তা যেন সব সময়ই হয়। আপু আমার হাত ধরে বলল, ভাই তোর কি হয়েছে? আম্মু আমার মাথায় হাত দিয়ে চুল ধরে বলল, বাবা তোর হঠাৎ কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? আম্মুর দিকে তাকিয়ে বললাম, জানো আম্মু, আমি একটা মেয়ের জন্য আজ পর্যন্ত বেঁচে আছি। ওর কারণে আমি শুধু এই দেশে ফিরে আসছি। জিজ্ঞেস করে দেখো বন্যাকে একবার, ও তো এখানে দাঁড়িয়েই আছে। কেন আমি এই দেশে আসছি? আজকে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন জানো? এই রিয়ার জন্য। ও আমাকে চায় না। কি দোষ করেছি বলো আম্মু? আমি ভালোবাসা কি ভুল ছিল আমার? ওর জন্য আমি পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়েছি। কি করি নাই বলো আম্মু ওর জন্য? তাও ওর ভালোবাসা আমি পেলাম না। ভুল তো মানুষেরই হয়। এই একটা ভুলের জন্য আমি সব কিছু হারিয়েছি। আজকে পর্যন্ত কি আমি আমার এই দুই চোখ দিয়ে দিতে এখানে আসছি, তারপরেও আমাকে ভালোবাসে না। আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে। থাক আম্মু, আমি কারো পথের কাঁটা হতে চাই না। ও সুখে থাক, আমি চলে যাব। লাগবে না আমার কাউকে। আমার কথা শুনে সবার মুখে কোনো কথা নেই। রুমে একদম নীরবতা চলছে। হঠাৎ করে বন্যা বলে উঠল, লাদেন, রিয়া তোকে ডাকছে, যা দেখা করে আয় গিয়ে। ভালোবাসায় একটু অভিমান থাকেই, আরও এতটা বুঝতে পারিনি তোর ভালোবাসা। বুঝলে কি এমন অবহেলা করতো তোকে? আর ওকে তো তুই অনেক ভালোবাসিস, ওকে ছাড়া তুই বাঁচতে পারবি বল? আমি তোর বেস্ট ফ্রেন্ড, ওর মতো না। আমি তোর মনের কথা বুঝি। তোর ভেতরে এখন অনেক অভিমান জমে আছে, সব ভুলে যা। রে এখন তোর পথ চেয়ে আছে, ওকে হতাশ করিস না তুই। রাসেল বসে আমার হাত ধরে বলল, লাদেন, তুমি চাইলে আমি তোমার পা ধরতেও পারি। প্লিজ আমার বোনকে আর একা রেখে গিয়েও না কোথাও। পাশ থেকে রিয়ার বাবা আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তুমি ছেলেটা অনেক ভালো। আর আমি তোমাকে কত ভুল বুঝেছি। আমার মেয়ের জন্য যে সব কিছু করতে পারে, আর আমরাই তাকেই চিনলাম না। বাবা, আমি বুঝতে পারছি তোমার ভেতরে অনেক অভিমান জমে আছে, সব ভুলে যাও। আমার মেয়ের দিকে তাকিয়ে তোমার হাত ধরে বলছি আমি, আমি তো তোমার বাবার সমান, আমাকে ফিরিয়ে দিও না। আমি তাড়াতাড়ি আঙ্কেলের হাত সরিয়ে বললাম, না আঙ্কেল, এভাবে বলবেন না। তাছাড়া আমি রিয়াকে অনেক ভালোবাসি, ও ছাড়া তো আমার জীবন অসম্পূর্ণ। অবশ্যই আমি আমার রিয়ার কাছে যাব। আম্মু আমার হাত ধরে
একটা হাসি দিয়ে বলল, এই না হলে আমার ছেলে। দেখো সবাই, আজকে আমার ছেলে সফল হয়েছে। আমি জানতাম ও কখনো হাঁটতে পারে না। সাথে আপুও বলে উঠল, সত্যি ভাই, তোর ভালোবাসা অতুলনীয়। আজকে সবাই তোর কাছে হাত জোড় করে বলছে তুই যেন রিয়ার কাছে আবার ফিরে যাস। লক্ষ্মী ভাই আমার। আপু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, যা 2 তলায় যা, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। ডাক্তার রমেশ বলল, যাও বাবা, কিছুক্ষণ পর আমি তোমার চাচা শ্বশুর হব। এই বলে সবাই হাসতে লাগলো। আমি এই কথাটা শুনে একটু লজ্জা পেলাম। আপু আমার হাত ধরে মায়াকে দেখিয়ে বলল, এই মেয়ে কে লাদেন? আমি মায়ার দিকে তাকিয়ে বললাম, আমার ছোট বোন হয় আপু। আমাকে 2বার মরার হাত থেকে ওরা বাঁচিয়েছে। আপু ওকে ধন্যবাদ জানিয়ে বলল, আমাদের বাসায় একদিন যাবে কেমন? রাসেল ভাই আবার আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করো? আগে আমার বোনের কাছে যাও। সেই কখন থেকেও তোমার জন্য অপেক্ষা করছে। যাও, ও তোমার পথ চেয়ে আছে। তুমি যাবে বলে। আপু আমার হাত ধরে বলল, চল ভাই আমার সাথে। আমি বাইরে এসে মনের আনন্দে একটা হাসি দিলাম। চোখ দিয়ে এখন আমার আবার পানি পড়তে শুরু করলো। বন্যা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, পাগল ছেলে, এভাবে কান্না করার কি আছে? হ্যাঁ, দেখ বন্যা, আমার ভালোবাসা আজকে সফল হয়েছে। সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না। এটা তো সুখের কান্না। আমি জানতাম ভাই, তুই সফল হবি, কিন্তু তুই আমাদের সবাইকে কষ্ট দিলি। এই বিচার পরে করব। আগে রিয়ার সাথে দেখা কর গিয়ে। বন্যা আঙ্কেলের আর আন্টিকে চলে গেছে। বন্যা আমার কথার উত্তরে দিয়ে বলল, না, যাই নাই এখনো। বাবা বলেছে তোকে না দেখে এই বাংলাদেশ থেকে যাবে না। এখন সবাই বাসায় আছে। আচ্ছা তাহলে বল হাসপাতালে চলে আসতে। 2 তলায় আসতেই আপু বলল, যা ভাই, বেস্ট অফ লাক। ভেতরে গিয়ে যদি কোনো উল্টা পাল্টা কিছু করিস না, মেরে ফেলবো একদম। একেবারে যেন রিয়া তোর বউ হয় সেই ব্যবস্থা করবি, নইলে শরীরের চামড়া তুলে ফেলবো। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, রিয়া নিজের ভুল বুঝতে পেরেছে। আর কিছু বলছিস না ওকে? ও তোর জন্য অনেক কান্না করেছে। আর তোর কথা চিন্তা করে গাড়ি চালাতে গিয়ে রিয়ার এই অবস্থা। ভুলভাল কিছু বলিস না আবার ওকে। মজা করে বললাম, আমার টান এখন তো আর টানবি না। রিয়া তো তোর পরিবারের একজন, তাই এখন তো ওর কথাই বলবি। আপু চোখ রাঙিয়ে বলল, মায়ের খাবি কিন্তু এখন। এই কথা বলে ছেলে ভেতরে ঢুকিয়ে দিল আপু। রিয়ার কেবিনের ভেতরে যেতেই দেখি রিয়া এক পাশ ফিরে শুয়ে আছে। হয়তো আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। কোনো শব্দ না করে দরজাটা ভালো করে লাগিয়ে দিলাম, যাতে বাইরের কেউ ভেতরে আসতে না পারে। আস্তে আস্তে হেঁটে রিয়ার পাশে গেলাম। পাশে পড়ে থাকা চেয়ারটা নিয়ে রিয়ার মাথার কাছে বসলাম। রিয়া উল্টা পাশ হয়ে শুয়ে আছে। আমার ডান হাতটা ওর মাথার কাছে নিয়ে চুলগুলো হাতিয়ে দিতে লাগলাম। রিয়া খপ করে আমার হাত ধরে বলল, কে এখানে? আমি চুপ করে বসে আছি। দেখি আজকে রিয়া আমাকে চিনি নাকি। রিয়া আমার পাশ ফিরে 2 হাত আমার মুখে দিয়ে হাতিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর রিয়া আমার মুখ থেকে হাত সরিয়ে উঠে বসলো। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর রিয়া বলে উঠল, এখানে কেন আসলে? মন খারাপ করে বললাম, তুমি যদি বলো তাহলেই এখানেই চলে যাব।
তোমাকে তো আমি আর আটকে রাখিনি, তবে যাওয়ার আগে আমাকে মেরে যাবে। আমার আর এই পৃথিবীতে বাঁচার ইচ্ছে করে না। রিয়ার হাত ধরে বললাম, আমি তো তোমাকে ছেড়ে কখনো যেতে চাই না। তুমি তো আমাকে বিদায় দিয়ে দিলে, বলেছিলে তোমার সামনে যেন আমি আর না আসি। রিয়া, আমি তোমাকে কথা দিয়েছিলাম, মনে আছে তোমার? সুখের জন্য আমি সব করতে পারি। তাই বলে তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দিবে? এত কেন ভালোবাসো বলো আমার? তুমি তো এই ভালোবাসার মূল্য দিতে পারবে না। আমি বলি নাই, রিয়া তুমি আমার ভালোবাসার মূল্য দাও। আমি তো তোমাকে বিয়ে করে আমার পাশে সব সময় রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি থাকলে না। তোমাকে ভালোবাসা কি আমার কোনো অপরাধ ছিল? জানো রিয়া, আমার কষ্ট হয় কখন, যখন দেখি তুমি আমার সামনে সাইমনকে নিয়ে ঘুরে বেড়াও। বুকটা ফেটে যায় তখন আমার। রিয়া আমার হাতটা ওর বুকের মাঝে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝেও তোমাকে অবহেলা করেছি। কি করব বলো? আমার মনের ভেতরে একটা ভয় ছিল। আর তুমি সেই দিন আমি বলেছি দেখে এভাবে চলে যাবে। একবার আমার ওপর ভালোবাসার অধিকার খাটাতে পারলে না তুমি? বলতে তো পারতে, আমার ভালোবাসার মানুষ শুধুই আমার। জোর করে আমাকে বিয়ে করতে পারতে না? না, সেটা করো নাই। আমি যা বলছি তাই করেছো। কেন করলে এমন? আমার বুঝি কষ্ট হয়নি? বুঝো না কেন আমার মনের কথা? ভালোবাসার অধিকার বলছো না রিয়া তুমি? জানো রিয়া, তুমি খুব বেঈমান। তোমার জন্য আমি কত কিছু করলাম, এরপরেও আমি তোমার ভালোবাসা পেলাম না। আর বলছো জোর করতে। আর জোর করে বিয়ে করে কি করব? যদি তুমি চলেই যাও পরে, আজকে আমার চোখ তোমাকে দিয়ে দিব বলে তুমি আমাকে আবার ফিরে পেতে চাও? আমি কারো দয়া দেখানো ভালোবাসা পেতে চাই না। তুমি সাইমনকে বিয়ে করো, আমার কথা ভুলে যাও। নীরব ছিলাম আমি, নীরবই থাকতে দাও। আড়াল থেকে তোমাকে ভালোবাসবো, এটাই আমার কাছে বেস্ট। আস্তে করে রিয়া আমার গালে একটা চড় দিল, কান্না সুরে বলল, আর কত আমাকে অপমান করবে? আমি বলছি তো, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক অবহেলা করেছি। প্লিজ লাদেন, আমাকে মাফ করে দাও। আমি এখন বুঝে গেছি, আমার চেয়ে বেস্ট আমার জীবনে আর কেউ নেই, যে আমার জন্য তার জীবন উৎসর্গ করে দিতে দিতে চায়। আমি তাকে কিভাবে ভুলে থাকতে পারি? আমাকে ফেলে তুমি আর কোথাও গিয়েও না। তুমি গেলে আমি এখন সত্যি সত্যি মারা যাব। জানো রিয়া, ভালোবাসার মানুষকে আমি কখনো দূরে রেখে যেতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। রিয়া আমার মুখে আঙুল দিয়ে বলল, এসব কথা বলে কি আমাকে আরো কষ্ট দিতে চাও তুমি? রিয়ার হাত সরিয়ে বললাম, না, আমি তোমাকে কখনো আঘাত দিয়ে কথা বলতে চাই না রিয়া। অনেক ভালোবাসি যে তোমাকে। তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি লাদেন। আমি তোমার কাছ থেকে অনুমতি নিব, কিন্তু তোমার কোনো বিষয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না রিয়া। এটা বলতে রিয়া ঝাঁপ দিয়ে আমার বুকের মাঝে পড়ে গেল। আমি দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমাকে কখনো আর একা ফেলে রেখে যাবা না তো? আরে পাগলে, আমার জীবন থাকতেও না। আমার কি ভাগ্যের মিলন! হ্যাঁ, আগে যখন আমার চোখ অন্ধ ছিল, তখন তোমার সাথে আমার মিল ছিল। আর যখন আমি চোখে দেখতাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি। আর আজকে আমি অন্ধ, আগের মতো তুমি নতুন করে আবার আমার জীবনে এলে, তোমাকে এখন অনুভব করতে পারছি।
কিন্তু দেখতে যে পারছি না। জানো লাদেন, তোমাকে দেখার এখন আমার খুব ইচ্ছা করছে। মনে হয় যেন জনম জনম ধরে আমি তোমাকে দেখিনি। রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, আরে বোকা মেয়ে, এই তো কয়েকদিন, তারপর থেকে তুমি আবার নতুন করে সব কিছু দেখতে পারবে। আর নইলে বলো, এখনোই আমি আমার চোখ তোমাকে দিয়ে দেই। রিয়া আমার কথা শুনে জড়িয়ে থাকা অবস্থায় আমার পিঠে ঘুষি দিয়ে বলল, মেরে ফেলবো একদমই কথা বললে। যেখানে তুমি আছো সেখানে আমি কিভাবে অন্ধ থাকতে পারি? তুমি থাকলেই হবে আমার পাশে। আমি তো তোমাকে মগ্ন থাকতে চাই সব সময়। এখন থেকে, এই মুহূর্তের পর থেকে আমার কাছেই লাদেন বেস্ট, আর সারা জীবন থাকবে। রিয়াকে সরিয়ে ওর মুখে দুই হাত দিয়ে ধরলাম, কপালে একটা কিস করে বললাম, অনেক অনেক ভালোবাসি রিয়া আমি তোমাকে। আমাকে আবার দূরে সরিয়ে দিবে না তো? আরেকবার যদি এমন করো করো না, তখন কিন্তু সত্যি সত্যি মরে যাব আমি। তখন কিন্তু হাজার খুঁজলেও আমাকে পাবে না। রিয়া হাত দিয়ে আমার চোখের পানি মুছে ঠোঁটে একটা কিস করে বলল, এই পাগল ছেলে আমাকে এত কেন ভালোবাসো আমি বুঝি না। এই অন্ধ মেয়ের কাছে কি এমন পেয়েছো? এই ছেলে বুঝি না। রিয়াকে ধমক দিয়ে বললাম, সাবধান, আমার বউকে একদম অন্ধ বলবে না। আর আমি তোমার, তো আমার রিয়াকে ভালোবাসি, তোমাকে না। রিয়া ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তাই নাকি স্যার? তাহলে আমি কে? কি জানি তুমি কে। তবে আমার সামনে থাকা মানুষটাকে আমি অনেক অনেক ভালোবাসি। উম্মা, উম্মা, আমিও তো আমার বেবিকে অনেক ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকেই শুধু ভালোবেসে যাব। হঠাৎ আমার রিয়ার গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে হলো, তাই রিয়াকে বলে উঠলাম, রিয়া তুমি অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না, বুঝি তুমি, হ্যাঁ। এক তো তোমার কথা চিন্তা করে তোমাকে খুঁজতে খুঁজতে এমন হয়েছে। আরেক আমার মন বলছিল আমি এই বিয়ে করব না। কেন জানি সাইমনকে আমার মন থেকে পছন্দ নয়। এই জনকে আনমনে গাড়ি চালাতে গিয়ে এমন হয়েছে। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? হ্যাঁ, আরেকবার শুধু উল্টাপাল্টা কাজ করিও, এমন মায়ের দিব না। রিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, সত্যিই তুমি আমাকে বিয়ের পর মারবে? মারবো মানে অনেক, তবে মায়েরটা হবে রোমান্টিক মায়ের। কি বলো রিয়া? রিয়া আমার গালে চড় দিয়ে বলল, যা পাগল ছেলে, কি বলে সব? রিয়া আমাকে পেয়ে তুমি খুশি তো? বাবু, অনেক অনেক। কতটা যে খুশি হয়েছি আমি বলার বাহিরে। আমার অনেক স্বপ্ন ছিল তুমি হবে আমার বউ, আর আমি হব তোমার স্বামী। আজ মনে হচ্ছে যেন আমার সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। আমাকে নিয়ে তোমার কোনো স্বপ্ন নেই নাকি? শুধু আমি তোমার বউ হব, এটাই তোমার স্বপ্ন? মুখটা কালো করে রিয়া প্রশ্ন কথাটা বলল, আরে পাগলি মেয়ে, তুমি আছো দেখেই তো আমি রোজ তোমাকে নিয়ে হাজার স্বপ্ন দেখি। অনেক ভালোবাসি যে তোমায় আমিও বেবি, অনেক অনেক লাভ ইউ। এর মাঝেই দরজার কে জানি টোকা দিল। রিয়া একটু রেগে বলে উঠল, কে ভাবে বিরক্ত করছে? অনেক দিন পর প্রিয় মানুষকে কাছে পেয়েছি, ভালো করে একটু কথাও বলতে কি দিবে না? দরজার বাহির থেকে বন্যা বলে উঠল, রিয়া আমি, আমাকে দেখতে
সাইমন আর ওর পরিবারের সবাই এসেছে। সাইমনের কথা শুনে আমি রিয়াকে সারিয়ে বললাম, রিয়া তুমি সাইমনের সাথে কথা বলো। কেমন? আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর সমস্যা নেই, আমি বলছি না তুমি চাইলে। রিয়া আমার মুখে হাত দিয়ে বলল, এমন মার দিব না। বলছি না আমার জীবনে এখন লাদেন ছাড়া আর কেউ নেই, শুধু তুমি আর তুমি। চুপচাপ আমার পাশে বসে থাকো। মন খারাপ করে বললাম, রিয়া বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার সাথে সাইমনের বিয়ে ঠিক আছে, ও হয়তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। আমার কথা ভুলে যাও। এবার জোরে দুইটা চড় দিয়ে রিয়া বলল, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বলো? না আমি পারবো। তুমি কি চাও আমি তোমার চোখের সামনে মারা যাই? কতবার বলছি এসব কথা একদম বলবে না। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, নাকি তোমার পা ধরে মাপ চাইতে হবে? এবার আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমি আর এসব বলবো না, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে যেন, 100 বার মনে থাকবে এখন। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, এখন চুপচাপ দরজা খুলে আমার কাছে আসবে কেন? যদি উল্টাপাল্টা কিছু করো না, একদম পা ভেঙে ফেলবো। মনে থাকে যেন। জি মনের রানী, মনে থাকবে। রিয়াকে ছেড়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই সাইমন সহ ওর পরিবারের সবাই ভেতরে ঢুকলো। তবে চোখ লাল করে সাইমন আমার দিকে একবার তাকিয়ে দেখলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। পেছন থেকে বন্যা বলল, লাদেন রিয়ার কাছে যা। আমি বন্যার কথার উত্তর না দিয়ে দাঁড়িয়ে আছি, দেখি রিয়া কি বলে। হঠাৎ করে রিয়া জোরে বলে উঠল, লাদেন তুমি আমার কাছে আসবে, নাকি তুমি চাও তুমি আসার আগে আমি কিছু করে ফেলি? মুচকি একটা হাসি দিয়ে বললাম, দেখো বন্যা, আমার রিয়া এখন আমি ছাড়া কিছুই বোঝে না। এই না হলে ভালোবাসা? বন্যা আমার দিকে তাকিয়ে বলল, আগে রিয়ার কাছে যা শালা। আমি সাইমনকে পাশ কাটিয়ে রিয়ার কাছে গিয়ে দাঁড়াতেই রিয়া আমার একটা হাত ধরেই বুঝে গেল এটা আমি। জোরে একটা টান দিল রিয়া আমাকে, একেবারে আমি ওর বুকের মাঝে। এবার আমাকে শক্ত করে রিয়ার বুকের মাঝে জড়িয়ে ধরলো। এটা দেখে সাইমনের পরিবারের সবাই চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আপনাদের কাছে আমি মাপ চাইছি, আমাকে মাপ করে দিবেন। আর বিশেষ করে সাইমন তোমার কাছে, তুমি হয়তো এখানে আছো, আমার কথা যদি শুনতে পাও তবে শোনো। লাদেন আর আমার মাঝে একটু অভিমান ছিল, এখন সব শেষ। আমার লাদেন শেষমেশ আমার কাছেই ফিরে এসেছে। আমি এখন ওকেই বিয়ে করব। এর মাঝে সবাই একসাথে রুমে ঢুকলো। তবে এখানে একজন কাজীও আছে। ভাই আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর এর মাঝেও রিয়া আমাকে জোরে চেপে ওর বুকে ধরে আছে। রিয়া ভাবছে আমি হয়তো পালিয়ে যাব। ও তো আর নিজ চোখে সব দেখছে না। লজ্জা তো এখন আমার লাগছে। রিয়াকে আস্তে করে বললাম, রিয়া এখানে সবাই আছে, প্লিজ পরে জড়িয়ে ধরিও আমাকে, এখন ছেড়ে দাও। রিয়া মুচকি হাসি দিয়ে বলল, চুপচাপ এভাবে থাকতে পারো না? কই আমার তো লজ্জা লাগছে না। মনে মনে বললাম, কি এক মুসিবতে যে পড়লাম বাবা। আপুকে ইশারা করে বললাম, বোন রিয়াকে বল ছাড়তে। আপু হাসি দিয়ে ইশারা করে বুঝিয়ে দিল, আরে থাক না এভাবে, সমস্যা কি? এর মাঝে সাইমনের বাবা বলে উঠল,
এখানে কি রং তামাশা শুরু হয়েছে? কথা তো ছিল আমার ছেলের সাথে বিয়ে হবে এই মেয়ের, কিন্তু এসব কি? শেষমেশ একজন সাধারণ বডিগার্ডের সাথে। ছি ছি। এই মুহূর্তে ডাক্তার রমেশ, মানে আমার চাচা শ্বশুর, বলে উঠল, এখানে কোনো বাড়তি কথা হবে না। এখন আমার এই ভাতিজির আর মিস্টার লাদেনের আজ এখানে বিয়ে হবে। আর কাকে সাধারণ বডিগার্ড বলেন? আপনাদের যত সম্পত্তি আছে না, সব এক নিমিষেই কিনে ফেলবে ও। দেখে সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলেই ও অসাধারণ। কে আমার ছেলেকে সাধারণ বডিগার্ড বলে? আমি একটু তাকে দেখতে চাই। আমি সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কে এই কথাটা বলল, কিন্তু দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো বন্যার বাবা আর ওর মা। আর এই কথাটা বন্যার বাবাই বলল। বন্যা ওর বাবাকে দেখে বলে উঠল, বাবা এত তাড়াতাড়ি চলে আসলে? আমি তাড়াতাড়ি রিয়াকে ছাড়িয়ে বন্যার বাবাকে জড়িয়ে ধরে বললাম, আঙ্কেল আমাকে মাফ করে দেন। কি করব বলেন? নিজেকে বুঝ দিতে পারিনি, এই জন্য সবার থেকে পালিয়ে বেড়াতে হয়েছে। আঙ্কেল আমাকে ছাড়িয়ে বলল, আমাকে একবার তো বলতে পারতে আমি কি হারিয়ে গেছিলাম। আচ্ছা এসব কথা ছাড়ো, তুমি ফিরে আসছো এটাই অনেক। বন্যার মার সাথে কিছুক্ষণ কথা হলো। বাবা কাজীকে উদ্দেশ্য করে বলল, এখন কি বিয়ে শুরু করা যাবে নাকি? নাকি আমার ছেলেকে আরো কষ্ট দিতে চান? হঠাৎ সাইমন বলে উঠল, কিন্তু আমি যে রিয়াকে ভালোবাসি, আর রিয়াও তো আমাকে ভালোবাসে। সাইমন রিয়ার কাছে গিয়ে বলল, রিয়া তুমি এটা করতে পারো না। রিয়া ঠাস ঠাস করে সাইমনের গালে দুইটা চড় দিয়ে বলল, কে তোকে ভালোবাসে? হ্যাঁ, আমি একবার তোকে এই কথা বলেছি, যেই দিন না একটা মেয়েকে নিয়ে রিক্সা নিয়ে ঘুরছিলি, মনে নেই? আর আজকে বলছিস আমাকে ভালোবাসিস। আমার জন্য তো লাদেন বেস্ট, আমি শুধু একমাত্র ওকেই চাই। ভাই আমাদের বিয়ে হবে নাকি এখন? নাকি তুই চাস আমি আবার উল্টাপাল্টা কিছু করে ফেলি? রাসেল তাড়াতাড়ি রিয়ার হাত ধরে বলল, বোন, এখনই তোদের বিয়ে হবে, চিন্তা করিস না। কাজী সাহেব বিয়ে শুরু করেন। আঙ্কেল আমাকে বন্যার পাশে বসিয়ে বলল, বেশ ভালোই মানিয়েছে দুইজনকে। সাইমনের বাবা আবার বলে উঠল, কিন্তু এবার ডাক্তার আঙ্কেল রেগে বলল, এই বেটা, বাঁচার ইচ্ছে থাকলে এখন বেঁচে চলে যা, নইলে। রাসেল ওর চাচাকে থামিয়ে বলল, আরে চাচা, এত রাগ করার কি আছে? দেখো সাইমন, তুমি কিছু মনে করো না, আসলে আমার বোন আর এই ছেলে এখন অনেক আগে থেকে দুজন দুজনকে অনেক ভালোবাসে। কোনো একটা কারণে ওরা একটু আলাদা ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিও কেমন? এই কথা শুনে সাইমনের পরিবার সবাই চলে গেল। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। চাচা শ্বশুর বলে গেল, হাসপাতালে নাকি রিয়াকে আরো 2 দিন থাকতে হবে। কি আর করার, আমার বউয়ের পাশে তো আমাকে থাকতেই হবে। রাতে সবাইকে বিদায় করে দিলাম আর বললাম, আমি থাকতে আমার বউয়ের পাশে আর কাউকে লাগবে না। চেয়ারে বসে আছি, তখন রিয়া বলল, লাদেন আছো নাকি? তোমার কি মনে হয় আমি তোমার পাশ থেকে চলে যাব? যদি আমার বউয়ের কিছু প্রয়োজন হয় তখন কে এনে দিবে? হ্যাঁ। রিয়া আমার হাত ধরে বলল, দরজাটা লাগিয়ে এসো। কেন খোলাই থাক? তোমাকে যেটা বলছি তাই করো। বউয়ের কথা তো শুনতেই হবে। দরজা লাগিয়ে আবার রিয়ার পাশে বসলাম। রিয়া আমার হাত টান দিয়ে বলল, আমার পাশে শুয়ে পড়ো। না থাক, আমি এভাবেই ঠিক আছি, অল্প জায়গা, পরে তোমার কষ্ট হবে। এই এত কথা বলো কেন তুমি? যা বলছি তাই করো। রিয়া আমার হাত জোরে টান দিয়ে ওর পাশে শুয়ে দিল। রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরে সুন্দর করে শুয়ে আছে। আস্তে করে বলল, এখন জায়গা হয়েছে। পাগলি, তোমার বুদ্ধি আছে বলতে হবে। বাবু,
বলো। আজকে আমি অনেক খুশি, তোমাকে আমার জীবন সাথী হিসেবে পেয়েছি। এখন আমার আর কিছুই লাগবে না। রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও আজকে অনেক খুশি বাবু। আজকে আমাদের বাসর রাত। হ্যাঁ, এই বাসর রাত নিয়ে আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আজকে দেখো আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। তোমার ইচ্ছে পূরণ করতে পারিনি আমি, আমাকে মাফ করে দাও। রিয়া এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই বিয়ে তো আমাদের দুইজনকে এক করার জন্য হয়েছে। তুমি আগে সুস্থ হও, তারপর ধুমধাম করে আমাদের বিয়ে আবার নতুন করে হবে। তখন আমাদের দুইজনের সব ইচ্ছা পূরণ হবে। সবাই নতুন করে জানবে তুমি আমার বউ। ঠিক আছে তো? রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী জামাই, অনেক বুদ্ধি আছে দেখি তোমার মাথায়। সে তো আছেই। আচ্ছা রিয়া, কিছু খাবে তুমি? বাহির থেকে নিয়ে আসবো নাকি? আরে না, লাগবে না কিছু। কিছুক্ষণ আগে তো আম্মু আমাকে খাইয়ে দিয়ে গেছে। তুমি কিছু খেলে নিয়ে আসো, আমি তো খাবোই। তবে তোমার ঠোঁট। রিয়া আমার বুকে কিল ঘুষি দিয়ে বলল, যা শয়তান, মুখে কিছু আটকায় না, সব জায়গায় সব বলতে নেই জানো না তুমি? আমি আমার বউকে যা ইচ্ছে তাই বলবো, তোমার কোনো সমস্যা? খুব অধিকার দেখানো হচ্ছে না এখন? এটাই তো স্বাভাবিক। আমার বউয়ের উপর আমি অধিকার দেখাবো না, কে দেখাবে? আমি কি না করেছি তোমাকে? আচ্ছা লাদেন, তোমাকে একটা কথা বলবো। আমি রিয়ার মুখ থেকে চুল সরিয়ে দিয়ে দিতে দিতে বললাম, এই জন্য কি আর অনুমতি নিতে হয় পাগলি? বলো। তামান্নাকে মনে হয় তোমার? হুম, ও না থাকলে আমরা হয়তো আজকে আর ফিরে আসতে পারতাম না। তবে আগে তোমার চোখ ভালো হোক, পরে আমরা ওদের গ্রাম থেকে বেরিয়ে আসবো, কেমন? তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমাই। অনেক ঘুম পেয়েছে আমার। তুমি ঘুমিয়ে পড়ো, আমি হাত বুলিয়ে দিচ্ছি তোমার মাথায়। রিয়া আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, গুড নাইট বেবি, তুমিও ঘুমিয়ে পড়ো। রিয়ার সাথে হাসপাতালে 2 দিন থেকে বাসায় চলে গেলাম। তবে রিয়াকে আমাদের বাসায় যেতে দেয়নি। বলেছে চোখ ভালো হবার পরে আবার নতুন করে বিয়ে হবে, ধুমধাম করে আমাদের। এরপর আমি আমি আমার বাসায়, রিয়ার বাসায়। এখন আগের থেকেও অনেক বেশি কষ্ট হয়। কেন জানেন? বউ আছে, এরপরে বউকে বুকে নিয়ে ঘুমাতে পারি না। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন? তবে প্রতিদিন ওর সাথে ফোনে কথা হয়, তবে মনের আফসোস মিটে না। এটা বুঝবে যারা বিয়ে করেছে। তুমি মিয়া আমার মনের কষ্ট আর কি বুঝবে? বউ থাকতেও বউ নাই। আহারে ভাই, বুকটা ফেটে যায়। একদিন রাতে রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি, কেমন হয় যদি রাতের বেলায় রিয়ার সাথে দেখা করি। এখন বর্তমানে ও তো আমার বিয়ে করাবো। জানালা দিয়ে লাফ দিয়ে বের হলাম, যাতে আমার পরিবারের কেউ জানতে না পারে আমি যে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। বাইরে একটা দোকান থেকে রিয়ার জন্য আইসক্রিম কিনলাম আর 100 টাকার ফুচকা। ঘড়িতে এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। গিয়ে দেখি দারোয়ান বেড়া বসে বসে মশা মারছে। আমি গিয়ে ওর হাতে 500 টাকা ধরিয়ে দিতেই বলল, আপনি বাসার জামাই, যখন বারেন আসবেন। টাকা লাগবে কেন? আরে রাখো, সমস্যা নেই, তবে আমি যে এখানে আসছি কাউকে বলবে না, কেমন? দারোয়ান আমাকে ভেতরে নিয়ে একটা মই দিয়ে বলল, এটা দিয়ে উপরে উঠে যান, কেউ টেরও পাবে না। মনে মনে বললাম, টাকা দিলেই দেখি সব ওকে। বাবা, বিষয়টা খুব সুন্দর না? মই দিয়ে একেবারে রিয়ার রুমের জানালার কাছে শব্দ না করে লাফ দিয়ে ভেতরে চলে গেলাম। রিয়া বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, বুঝতে পারছি।
কারেন্টের কারণে ঘুমোতে পারছে না। বাংলাদেশে এই একটাই সমস্যা, গরম পড়লেই ওরা কারেন্ট নিয়ে খেলা করে। ইস, আমার জানটা কেমন ঘেমে একাকার হয়ে গেছে। রিয়ার টেবিলের ওপর ফুচকার আইসক্রিম রাখলাম। আস্তে আস্তে আমিও বিছানায় উঠে রিয়াকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিয়া কোনো রিয়াকশন করেনি। উল্টা আমাকে প্রশ্ন করলো, এতদিন পর আমার কথা তাহলে মনে হয়েছে স্যারের? রিয়ার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। ও কিভাবে জানে যে আমি এখানে? রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি কিভাবে জানো? রিয়া, আমি এখানে এসেছি। তোমার শরীরের আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমার নাকে আসলেই আমি বুঝে যাই তুমি আসছো। এখন এভাবে জড়িয়ে না ধরে ছাড়ো তো, গরম লাগছে অনেক। ইস, আমার বুকটা অনেক ঘেমে গেছে। চলো তাহলে আমি তোমাকে গোসল করিয়ে দেই। রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, সব সময় লুচ্চামি করার ধান্দায় থাকো না। আমার বউয়ের সাথে আমি কি করব না করব সেটা আমার মার্জি। এখন উঠে গিয়ে দেখো টেবিলের ওপর ফুচকার আইসক্রিম রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা খেয়ে নাও। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা। আমাকে ছেড়ে রিয়া টেবিলের ওপর থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা রিয়া, তোমার কোনো অসুবিধা হয় না? এই যে তুমি এখন চোখে দেখো না। বাবুর আব্বু একটু হয়, তবে আমার এখন সব কিছু চেনা হয়ে গেছে বলতে পারো। এই বাসার সব কিছু আমি জানি, কোথায় কি আছে, তাই এখন আর তেমন অসুবিধা হয় না। আচ্ছা, তুমি কি আইসক্রিম খাবে? আগে আমার কাছে আসো, দূর থেকে বললে হবে না তো। রিয়া আমার কাছে এসে আমার কোলে বসলো, আমার মুখের সামনে আইসক্রিম রেখে বলল, নাও খাও। রিয়ার আইসক্রিম সরিয়ে সরাসরি ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। অনেকক্ষণ পর রিয়া আমাকে ছাড়িয়ে আমার কোল থেকে উঠে বলল, তোমাকে নিয়ে তো আমি অনেক বিপদে আছি। যখনই সুযোগ পাও তখনই সেটা কাজে লাগাও না। তোমার সাথে দুষ্টামি করতে আমার বেশ ভালোই লাগে। এই তো কারেন্টও এসে গেছে। আচ্ছা বাবু, এখন অনেক রাত হয়ে গেছে, যাও বাসায় গিয়ে ঘুমাও। আসছি কি চলে যেতে? সেই হাসপাতাল থেকে আসার পর তোমাকে একটু বুকের মাঝে নিয়ে ঘুমাই নাই। আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ করব না, এভাবে চলে যাব? এটা তো হতে পারে না। লাদেন, বোঝার চেষ্টা করো, কয়েকদিন পর তো আমি তোমার কাছেই থাকবো। এখন প্লিজ চলে যাও। দেখো রিয়া, আমি তো অন্য কিছুর জন্য এখানে আসিনি। আসছি তোমাকে বুকের মাঝে নিয়ে একটু ঘুমাবো, সকাল হবার আগেই চলে যাব। রিয়া আস্তে করে বলল, ছেলেদের আমার চেনা আছে, ওরা সুযোগ পেলেই। কিন্তু আমি রিয়ার এই কথাটা শুনে ফেললাম, তাই রেগে বললাম, আমি আমার বউয়ের সাথে থাকতে পারবো না। আর কি বললে? ছেলেদের তোমার চেনা আছে? তাহলে থাকো তুমি, এই আমি গেলাম। আমাকে আর কখনো কল দিবে না। লাফ দিয়ে রিয়া আমার কোলে উঠে গেল, কান্না সুরে বলল, আমি তো মজা করে বলছি বাবু, তোমার মজা তোমার কাছে রাখো। এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? এই যে আমি কান ধরে বলছি, আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দাও। না, আমাকে ছাড়ো তুমি, আমি চলে যাব। রিয়া আমার গলায় হাত চেপে বলল, চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ো। কোনো কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে রাগিয়ে দিও না একদম। মন খারাপ করে বললাম, যেখানে আমার রাগ দেখানোর কথা সেখানেই ম্যাডাম রাগ দেখায়, ভালো লাগে না। রিয়া হাসি দিয়ে বলল, সেটা আমার ইচ্ছা। বিছানার উপর শুতেই রিয়া আমার উপর শুয়ে বলল, রাগ করেছো বেবি তুমি? ভঙ্গি সুরে বললাম, অনেক রাগ করেছি।
তুমি আমাকে এই কথাটা বলতে পারলে আমার বুঝি রাগ হয় না? সরি বাবু, আর কখনো বলবো না, মনে থাকে যেন। রিয়াকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে মনে হলো যেন কেউ আমার মুখের ওপর পানি দিল। আস্তে করে সামনে হাত দিয়ে রিয়াকে ধরে বললাম, রিয়া, বিরক্ত করো না তো, একটু ঘুমোতে দাও। কেন দুলা ভাই, রাতে ঘুম হয় নাই বুঝি? আপু আপনাকে ঘুমাতে দেয় নাই? দুলা ভাই বলল, কে? তাড়াতাড়ি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আপু, পাখি আর রাসেল ভাইয়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। রিয়া আর ওর মা দাঁড়ানো, আর পাখি মগ হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বলল। আমি মাথাটা নিচু করে বললাম, তোমরা এত সকালে এখানে কি করছো? আপু হাসি দিয়ে বলল, কেন ভাই, বিরক্ত করলাম তোরে? আরো ঘুমাবি? রাসেল ভাইয়া মুখ টিপে হাসতে হাসতে বলল, তুমি এখানে কিভাবে আসলে লাদেন, বুঝলাম না। লজ্জা পেয়ে বললাম, না মানে রিয়া আমার সামনে এসে বলল, এই তোমরা সবাই এখান থেকে যাও তো, আমার স্বামীকে কেউ বিরক্ত করবে না একদম। পাখি হাসি দিয়ে বলল, ভালোই তো স্বামী ভক্ত হয়েছো দেখি আপু। যেতে যেতে আপু বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে পরে ঘুমাস। সবাই যেতে রিয়াকে কাছে টেনে বললাম, ওরা এখানে কিভাবে আসলো? তুমি কি দরজা খুলে দিছো? রিয়া মুখ বাঁকিয়ে বলল, হুঁ দিয়েছি, তো কি করব, দরজা লাগিয়ে বসে থাকবো? নিজের ভেতরে তো একটু লজ্জা নেই, আমাকে আর নির্লজ্জ বানিও না। এখন তো কথা আর বলিয়েন না স্যার, যা হয়েছে তা হয়েছেই, যান আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা তুমি বসো, আমি আসছি। ফ্রেশ হয়ে বাইরে আসতেই রিয়া বলল, তো চলো এখন নিচে যাওয়া যাক। চলো। রিয়া আমার কাছে এসে বলল, আমাকে কোলে নিয়ে নিচে যাও। রিয়া, এমনি রাতে এখানে পালিয়ে আসছি, আবার এর মাঝে তোমাকে কোলে নিয়ে নিচে গেলে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তোমার মান ইজ্জতের গোষ্ঠী মারি, তাড়াতাড়ি করো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কি আর করার, বইয়ের হুকুম তো মানতেই হবে। রিয়াকে কোলে নিয়ে নিচে নামতেই সবাই আমাদের দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। চাচা শ্বশুর বলে উঠল, দুজনের মাঝে ভালোই তো মিল আছে দেখি। পাখি ওর চাচার কথার উত্তর দিয়ে বলল, এটাই হলো খাঁটি ভালোবাসা। পাখি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দুলা ভাই, আপনার তো এখানে আসা নিষেধ, কিন্তু এখানে কিভাবে আসলেন আমার মাথায় আসছে না, নাকি মই দিয়ে? রিয়া পাখিকে ধমক দিয়ে বলল, পাখি চুপচাপ নাস্তা করতো, তোর দুলা ভাই এমনি অনেক লজ্জা পেয়েছে আজকে, আর কিছু বলিস না। দেখেন দেখেন আমার বউ এসব কি কথা বলে। এভাবে হাসি দুঃখ মিলিয়ে 2 মাস চলে গেল। আজকে রিয়ার চোখের অপারেশন হয়েছে। চাচা শ্বশুর কেবিন থেকে বেরিয়ে বলল, সব ঠিক আছে, আমাদের মেয়ে আবার সব কিছু নতুন করে দেখতে পাচ্ছে। এখন সবাই গিয়ে এক এক করে দেখা করে আসো। এক এক করে সবাই গিয়ে দেখা করলো। এখন আমার পালা। আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। রিয়া ওর চোখের মাঝে হাত দিয়ে ঢেকে আছে। আমি গিয়ে ওর মাথার সাথে বসলাম। রিয়া আস্তে আস্তে হাত সরিয়ে, কোনো কথা নেই, সরাসরি আমার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, কি হয়েছে পাগলি, এভাবে কান্না করার কি আছে, আমি আছি তো তোমার পাশে। রিয়া কান্নার সুরে বলল, তোমাকে আমি আজকে নিজ চোখে আবার নতুন করে দেখতে পারছি, এর থেকে আর কি খুশির খবর হতে পারে। রিয়াকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিলাম। রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার রিয়া আবার চোখে দেখতে পারছে,
আজকে আমি অনেক খুশি। এই খুশির দিনে বলো তুমি আমার কাছে কি চাও? যা চাইবে তাই দিব। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলল, সত্যি দিবে? তুমি শুধু একবার বলেই দেখো না। হঠাৎ করে রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি ওর ঠোঁটে হাত দিয়ে বললাম, কি ব্যাপার রিয়া, হঠাৎ করে এত লজ্জা পাওয়া হচ্ছে যে? না মানে আমার খুব ইচ্ছা, আমার একটা মেয়ে হবে। আমি তার সাথে খেলা করব, তাকে নিয়ে ঘুরবো, নিজ হাতে ওকে আমি খাইয়ে দিব। তোমাকে বাবা বলবে আর আমাকে আম্মু। এটা বলেই রিয়া আমার বুকে মুখ লুকালো। আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, পাগলি মেয়ে, আমাদের সব কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়। আগে তুমি সুস্থ হও, পরে সব বিষয় চিন্তা করে দেখবো কেমন। সত্যি তো? বাবা, সত্যি। এখন তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে গেলেই হয়। আমার আর তোমাকে ছাড়া থাকতে মন চায় না। মা, চিন্তা করো না বাবু, আগে আমি বাসায় যাই, সব কিছু এমনি ঠিকঠাক হয়ে যাবে। আজকে 5 দিন চলে গেল, রিয়ার আমার বিয়ে আবার নতুন করে আজকেই হবে। সকাল থেকে রিয়াকে দেখতে পারছি না, মনটা কেমন কেমন জানি আনচান আনচান করছে। তাও নিজেকে শান্ত রাখলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটাও আবার নতুন করে হয়ে গেল। রাত 10টার দিকে আমার রুমে ঢুকলাম। তবে অন্য দিনের তুলনায় আজকে আমার অনেক ভয় লাগছে। কেন লাগছে সেটা বলতে পারবো না। হয়তো আজকে আমার বাসর রাত বলে। রিয়া বিছানা থেকে উঠে আমাকে সালাম করলো। আমি রিয়াকে বিছানার উপর বসিয়ে বললাম, আজকে তুমি খুশি তো? বাবু, অনেক অনেক খুশি হয়েছি আমি। এই দিনটার অপেক্ষায় আমিও ছিলাম জান। রিয়ার ঘোমটা সরিয়ে বললাম, আমার কাছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলে, আর সারা জীবন থাকবে। রিয়া আমার বুকের ওপর শুয়ে বলল, সত্যি আমি তোমার কাছে সবচেয়ে সুন্দরী। বেবি, আমার বউ আমার কাছে বেস্ট। রিয়া লজ্জার ভাব করে বলল, তাহলে চলো কোথাও হারিয়ে যাই। আমি না বোঝার ভান করে বললাম, কই যাব আর কই হারাবো? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, বোকা ছেলে, বোঝেও না বোঝার ভান করে। হ্যাঁ, আমি কি? যেখানে মেয়ের সম্মতি আছে সেখানে বেশি দেরি করে লাভ নেই। রুমের লাইট বন্ধ করে দিলাম আর বাকিটা ইতিহাস করে দিলাম। সকালের রিয়ার ডাকে আমার ঘুম ভাঙলো। দেখে মনে হচ্ছে রিয়া সকাল সকাল গোসল করে এসেছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, এত সকালে উঠে কি করব? কি করব মানে, হেলিকপ্টার রেডি আছে, আমাদের যেতে হবে। আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, হেলিকপ্টার রেডি আছে মানে বুঝলাম না। রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, আরে আমার বোকা জামাই, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম কোথাও থেকে বেরিয়ে আসি। তাই ভাবলাম তামান্নাকে দেখেও আসা হলো, ওদের গ্রামটা ঘুরেও বাকি ছিল আমার, সেটাও দেখে আসলাম। কিন্তু তোমাদের বাসায় তো যেতে হবে না। আর এসব আমার উপর ছেড়ে দাও। আর আমার বাবার সাথে কথা হয়েছে, তোমাকে চিন্তা করতে হবে না। এই না হলে আমার বউ, আমার কিছু করতে হয় না, তার আগেই আমার বউ সব কিছু রেডি করে ফেলে। আমি তো এখন শুধু বসে বসে খাবো, সে পরে দেখা যাবে। আগে চলেন। সব কিছু রেডি করে সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। যেতে যেতে অনেকটা সময় হয়ে গেল। যখন মরুভূমিতে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো, তাকিয়ে দেখি তামান্নাদের গ্রামে অনেকেই এখানে দাঁড়িয়ে আছে। রিয়াকে নিয়ে হেলিকপ্টার থেকে নামলাম। লাইলি আমাদের দেখে আমাদের কাছে এগিয়ে আসলো, এসে জিজ্ঞেস করলো, সত্যি তোমাদের জুটিটা বেস্ট তো? বিয়ে হয়ে গেছে কি তোমাদের?
আমি একটা হাসি দিয়ে বললাম, আগের মতো আর মিথ্যে বিয়ে না, সত্যি সত্যি বিয়ে হয়েছে আমাদের। তো তামান্নার সাথে কি দেখা করা যাবে? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রাজমাতাকে তামান্না বলছো যে? রিয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম, ও আমার ফ্রেন্ডের মতো, আর বিশেষ করে ওর ভেতরে কোনো অহংকার নেই। সেই দিন তো তুমি রাগ করে চলে গেলে। লাইলি আমাদের থামিয়ে বলল, এখন কি কথা বলবে নাকি যাবে? রিয়া আমার হাত শক্ত করে ধরে বলল, চলো। কিন্তু আমাদের বেশি দূরে যেতে হয়নি। তামান্না নিজে আমাদের বরণ করে নিতে আসছে। আমাদের দেখে দূর থেকে একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম সত্যিকারের ভালোবাসার জয় সব সময়ই হয়। তো কবে বিয়ে হয়েছে তোমাদের? আমি কিছু বলার আগেই রিয়া বলে উঠল, এই তো গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজকেই আপনাকে দেখতে চলে এলাম। তামান্না আমাদের ধন্যবাদ জানিয়ে বলল, সংসার জীবনে সুখী হও তোমরা। আর তোমরা এখানে কয়েকদিন থাকবে আমার বাসায় একসাথে থাকবে, কারণ তোমরা আমার কাছে বেস্ট অতিথি। বিশেষ করে লাদেন, ওকে তো আমি আমার বেস্ট মনে করি। রিয়াকে ছেড়ে তামান্নার সাথে হাত মিলিয়ে বললাম, এই জন্যই তো বিয়ের পরের দিন বন্ধুকে দেখতে চলে এলাম। তামান্না হাসি দিয়ে বলল, রাস্তায় কোনো কথা বলা যাবে না, আগে বাসায় চলো। আমাদের জন্য আলাদা করে গাড়ি আনা হয়েছে, আর পাইলটকে লাইলি অন্য কোথাও নিয়ে গেল। আমি রিয়ার হাত ধরে বললাম, আমি কয়েকদিন তোমার সাথে ছিলাম না, আর এর ভেতরেই তামান্না আমার ফ্রেন্ড হয়ে গেল। রিয়ার হাত ধরে ওর চোখে চোখ রেখে বললাম, সংসার ভেঙে যায় যে কোনো, জানো, যদি সন্দেহ জিনিসটা চলে আসে। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য তুমি আমাকে সন্দেহ করবে। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারিনি, তাই বলছি। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলল, সরি বাবু, আমি তো এমনিই মজা করলাম তোমার সাথে। আমি জানি তামান্না কতটা ভালো। বাসার ভেতরে যেতেই তামান্না বলল, যাও আগে গোসল করে ফ্রেশ হয়ে আসো, এমনি যেই গরম পড়েছে বাবা। রিয়ার সাথে ভেতরে গিয়ে বললাম, কি ম্যাডাম, সেই দিনের মতো কি আবার চোখ বন্ধ করতে হবে নাকি? রিয়া আমার দেখে চোখ গরম করে তাকিয়ে বলল, আমি আর তোমার মাঝে এখন কোনো পার্থক্য আছে? তুমি আমার স্বামী, আমার সব কিছুই তো তোমার। সো এত কথা বলবে না, বুঝলে? বুঝে গেছি ম্যাডাম। 3 দিন তামান্নাদের এখানে থেকে আবার বাসায় চলে গেলাম, কিন্তু বাসায় গিয়ে দেখি সাইমন ভেতরে বসা, ওর পরিবার সহ। আমাদের দেখে আমার সাথে হাত মিলিয়ে সাইমন বলল, আমি কেমন আছি? বললাম, ভালো। সাইমনকে প্রশ্ন করলাম, কিন্তু তুমি হঠাৎ এখানে কি মনে করে? বন্যা আমার কাছে এসে আমাকে দৌড়ে নিয়ে বলল, আমি সাইমনকে বিয়ে করব, ওকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই বাবা বিয়ের কথা বলেছে ওর সাথে। আমি মাথায় হাত দিয়ে বললাম, শেষমেশ এই ছেলে তোর পছন্দ হয়েছে, মনটা চাইছে। রিয়া বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভালো চয়েস আছে তোমার বলতে হবে, কিন্তু শেষমেশ যেই ছেলেকেই তোমার পছন্দ হবে সেটা আমি জানতাম না। আমি রিয়াকে ধরে রুমে নিয়ে এসে বললাম, সাইমন ছেলেটা ভালো আছে রিয়া, এতটা ভালো নয়, তবে তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো কেমন। এটাই করতে হবে। রিয়ার কথায় আমিও সাইমনের খোঁজ খবর নিলাম, তবে ভালোই আছে সাইমন, এতটা খারাপ নয়। 2-1টা মেয়ের সাথে প্রেম করে, বলছে বিয়ের পর সব ছেড়ে দিবে, আর বন্যার সাথে লন্ডনে চলে যাবে। সেই দিন মায়ের পরিবারের সবাই আমাদের বাসায় আসছিল। ফাহিমের সাথে নাকি মায়ার বিয়ে হবে, শুনে বেশ ভালোই লাগলো। আমিও জানতাম ফাহিম মায়াকে পছন্দ করে, তবে এখন আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি, অনেক সুখেই আছি আমরা। রিয়া এখন 2 মাসের প্রেগনেন্ট।
এটা শুনে আমার পরিবারের সবাই অনেক খুশি। কিন্তু আজকে অফিসে যাওয়ার পথে হুবহু রিয়ার মতোই কাউকে দেখলাম, যেটা দেখে আমার শ্বাস প্রশ্বাস এক মুহূর্তের জন্য যেন বন্ধ হয়ে গেছিল। এক রিয়া আমার বউ, তাহলে ওকে কোনো দিন দেখি নাই তো? নাকি রিয়ার কোনো যমজ বোন আছে? বিকালে অফিস থেকে বের হব, আবার সেই হুবহু নকল রিয়ার সাথে আমার আবার দেখা হলো। আমাকে দেখে শুধু একটা মুচকি হাসি দিয়ে চুল উড়িয়ে চলে গেল। হাতে একটা চিঠি দিয়ে গেল, যেটাতে শুভ নববর্ষ লেখা আছে। আর লিখলো, এত চিন্তা করিবেন না, আমি আপনার খুব কাছের একজন মানুষ। আমি আর কিছু চিন্তা করিনি। হাসি দিয়ে বাসার দিকে যাচ্ছি, কারণ মেয়েটাকে আমি চিনে ফেলেছি। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।